জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ব্রিফিংয়ে আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সব দলকে খুশি করতে গিয়ে সরকার জনগণকে পাশ কাটিয়ে যাচ্ছে। গণভোটের প্যাকেজেও অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে সরকার। সনদের অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে বলেও দাবি করেন দলটির সদস্য সচিব। আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, অন্তর্বর্তী সরকার ৭২-এর সংবিধানের পথে হাঁটছে। সব দলকে খুশি করতে গিয়ে জনগণকে পাশ কাটিয়ে গেছে বলেও মন্তব্য তার। সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে ৭২-এর সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবে, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি। এনসিপির এই নেতা বলেন, গণভোটের প্যাকেজেও অস্পষ্টতা রয়েছে, সরকারকে এসব স্পষ্ট করতে হবে। এরপর জুলাই সনদে সই করবে এনসিপি। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যোগ দিচ্ছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যাচ্ছি জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছে। শুরুতেই জানতে চাই যে বিএনপি নেতারা বলছেন জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না, আর এনসিপি বলছে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি এ বিষয়ে আমাদের বক্তব্যটাই আমি বলতে পারি, কারণ এই যে দুটি দলের কথা বললেন তারা তো তাদের বিবেচনা থেকে বলেছে। প্রথম কথা হচ্ছে, তবে আমি এই পয়েন্টটাকে নেই যে সনদের প্রশ্ন এবং জনগণের স্বার্থের প্রশ্ন। দেখুন, আমরা একটা গণঅভ্যুত্থান করলাম এবং এই যে কথাগুলো বলছি, যে দলগুলোর কথা বললেন এবং আমি আমাদের কথা, বামপন্থীদের কথা বলছি, আমরা তো দীর্ঘদিন ধরে একটা স্বৈরাচারী শাসককে উচ্ছেদ চেয়েছি। একই সাথে আমরা যার যার জায়গা থেকে চেয়েছি যার যার রাজনীতি যাতে প্রতিষ্ঠা হয়, কিন্তু লক্ষ্য যে জনগণের যাতে স্বার্থ রক্ষিত হয়। এখন জনগণের স্বার্থ এক একজন এক একভাবে রক্ষিত করতে পারে। এখন সেইখানে আমরা একটা আলোচনা করেছিলাম যে কতগুলো গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হতে পারে কিনা। আমার বিবেচনায় সংকট হয়ে গেছে জুলাই সনদের নামে যেটা আমরা করতে চাই, যতটুকু সবাই মিলে ঐক্যমত্য হয়েছিলাম সেটুকুকে যদি আমরা করতে পারতাম তাহলে দেখতেন সব দল একমত আমরা হতে পারতাম। কিন্তু এখানে নানা মত দ্বিমতকেই আমাদের ঐক্যমত্য কমিশন এবং শেষে প্রধান উপদেষ্টা তার ভাষণে যে কাজগুলো করতে চেয়েছেন তাতে প্রকৃতপক্ষে অনেকগুলো বিষয় জোর জুলুম করে চাপিয়ে দিচ্ছেন, কারোর মতকে চাপিয়ে দিচ্ছেন। এটা মোটেই গ্রহণযোগ্য না। আমরা যার জন্য বলেছি যতটুকু ঐক্যমত্য আছে সেটাকে যদি আপনি আলোচনা ধরেন এবং ভূমিকায় যে লিখেছেন বিতর্কিত বিষয়গুলো বাদ দেন, বাস্তবায়ন পদ্ধতির যে জটিলতা ওইটাকে বাদ দেন, তাহলে এটা সম্মিলিতভাবে গ্রহণ করতে পারি। আর ইতিমধ্যে আলোচনার সময় আমরা যে কথাগুলো বলেছি আপনাদের অর্থাৎ প্রচার মাধ্যমের কারণে দেশবাসী কিন্তু জানে কোন কোন দল কি আমরা অঙ্গীকার করেছি। এবং সরকার যদি এখন জোর জুলুম করে কোনো কিছু চাপিয়ে দিতে চায় সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যেমন ধরুন, আমি যদি সময় থাকে আর এক কথা বলি, গণভোট। গণভোট আমাদের সংবিধানে নেই, কিন্তু সংবিধান আমরা আনতে চাই, আমরা মনে করি এটা প্রয়োজন এবং গণভোট যখন প্রয়োজন তখনই করা দরকার। ধরুন এখন গণভোট করা হচ্ছে, আমাদের বিবেচনায় আমরা বামপন্থীরা কমিউনিস্ট পার্টি মনে করি এখন গণভোট অপ্রয়োজনীয়। আমরা যেগুলো একমত হয়েছি ওইটা বর্তমান আইনে যা পারমিট করে এখনই সেটা করে ফেলানো হোক। সংবিধান সংস্কার কিভাবে হবে ওটা কিন্তু সংবিধানে লেখা আছে। আগামী পার্লামেন্ট তারা এই সংস্কারগুলো করবে যে কয়টা ঐক্যমত্য হয়েছে। তারপর যখন রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরে যাওয়ার আগে মৌলিক বিষয়ে তখন আমরা গণভোটের জায়গায় যাব ঐক্যবদ্ধভাবে, তাহলে আমরা এটাকে আরো পারফেক্টলি এবং সবাই মিলে করতে পারবো। কিন্তু এখন যদি জোর জুলুম করে কতগুলো মানুষের ইচ্ছা বা গোষ্ঠীর ইচ্ছা করতে চাই, এটা যথাযথ হয় না। কারণ আমরা যা করব তারা জনগণকে আস্থায় নিয়ে জনগণের স্বার্থে, আমরা সেই বিবেচনাটাই মনে করি। বরঞ্চ এই ধরনের বিষয়গুলো
আজকে আমি কথা বলছি 14ই নভেম্বর। আপনি নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, আপনাদের মাধ্যমে শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন 15ই নভেম্বরের মধ্যে উনি নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুনতে চান। আমরাও তাই চাই। একইভাবে আমরা জানি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার সুনির্দিষ্ট কাজ করা হবে। আমরা কিন্তু নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যে সংস্কারের কাজ এখনো সম্পন্ন করতে পারিনি। সুতরাং আমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন, এটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, নতুন কোনো ইস্যু এনে সেটাই এখন দেখা দরকার বলে আমরা মনে করি। আর জবরদস্তিমূলকভাবে বা কারোর কোনো গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নের যদি আমরা কিছু করতে চাই, এটা কিন্তু প্রকৃতপক্ষে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের সবাই মনে রাখা দরকার। জি, প্রিন্স আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খালেদ সাইফুল্লাহর কাছে। খালেদ সাইফুল্লাহ, একটু বলবেন যে আপনারা তো জুলাই সনদে স্বাক্ষরই করেননি। এখন এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আমাদের গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর শব্দ বলছি, অন্য শব্দমালা মানুষকে বলছি। সত্য কথাটা মানুষের কাছ থেকে আমরা অনেকগুলো রাজনৈতিক দল চাপিয়ে যাচ্ছি। আমি একটু ব্যাখ্যা করি। আমাদের উদ্দেশ্য ছিল গণ অভ্যুত্থানের পরে যে আমাদের দেশে একটা মৌলিক পরিবর্তন আসবে। যারা শাসক শ্রেণী আছে তারা যেন জবাবদিহিতার মধ্যে থাকে। এর জন্য আমরা মৌলিক একটা সংস্কারে কি কি থাকা উচিত সেটা আমরা এখানে লিপিবদ্ধ করেছি। তারপরে দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো এবং সেই আলোচনার মাধ্যমে আমরা একমত হয়েছি অনেকগুলো রাজনৈতিক দল যে কি কি পরিবর্তন আনতে চাই। তার মধ্যে থেকে কতগুলা খুবই ফান্ডামেন্টাল পরিবর্তনগুলা এখন গণভোটের প্রশ্ন থেকে বের করে দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের ইলেকশনের মাধ্যমে এমপি নির্বাচিত হন। সেই নির্বাচিত হয়ে সেই এমপি আসেন পার্লামেন্টে। কিন্তু পার্লামেন্টে যখন আসবেন তখন সেই এমপি তার দলের বিরুদ্ধে কোনো মতামত দিতে পারেন না। এখন দলের বিরুদ্ধে মতামত না দেওয়ার কারণে সে মূলত আর জনগণের এমপি থাকেন না। সে হয়ে যান তার পার্টি প্রধানের একটা রিপ্রেজেন্টেটিভ ওই জায়গায়। আমরা এই জায়গায় একটা পরিবর্তন আনার জন্য একমত হয়েছিলাম আর্টিকেল 70 তে। ওই জায়গায় একটা বড় দলের দ্বিমত ছিল। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এই প্রশ্নটা আর মানুষের কাছে পাঠানোই যাবে না। অর্থাৎ জনগণের এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। এখন আমরা এটা পুরাপুরি রাজনৈতিক দলের হাতে ছেড়ে দিব। রাজনৈতিক দলের হাতে যদি ছেড়ে দেই তাহলে তো আমরা দেখেছি গত ৫৪ বছর কি হয়। রাজনৈতিক দল তো চায় না যে তাদের যে এমপি ইলেক্টেড হয়ে আসছে জনগণের কাছ থেকে তারা স্বাধীন মতো কথা বলুক। তার রাজনৈতিক যে দলের যে প্রধান তার কথা মতো এখানে চলুক। এখানে যেমন ধরেন একটা গুরুত্বপূর্ণ যে আমাদের জুলাই সংখ্যালঘু সনদের অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে বলেও আপনারা দাবি করেছেন। একটু নির্দিষ্ট করে বলবেন কি কোন কোন জায়গায় অস্পষ্টতা রয়েছে? জুলাই সনদে অস্পষ্টতার মধ্যে ফর এক্সাম্পল এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং অন্যান্য সাংবিধানিক যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো জুলাই সনদ এই যে অর্ডার হলো সেই অর্ডারে বলা আছে যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে। জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়াটা আসলে কি, আসলে কোনটাকে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া বলছে? এটা কি যেটা একমত হয়েছে সেটা নাকি নোট অফ ডিসেন্ট যে আছে সেটা? সাধারণত যখন গণভোটে পাঠানো হয় তখন তো সেই প্রশ্নটার উত্তরটা ক্লিয়ার থাকতে হবে। মানুষ যখন ভোট দিচ্ছে তখন মানুষ কি বুঝে ভোট দিচ্ছে? আমি যাই ভোট দেই তারপরে নোট অফ ডিসেন্ট দিয়ে একটা পলিটিক্যাল পার্টি যা ইচ্ছা তাই করতে পারবে, নাকি আমি ভোট দিয়ে যেটা বলছি সেটাই চূড়ান্ত হবে? এরকম অস্পষ্টতাও এখানে তৈরি হয়েছে। আবার যদি দেখেন ৪টা যে প্রশ্ন আছে শেষ প্রশ্নটা দেখেন কি বলা আছে। শেষ প্রশ্নটা বলা আছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলোর ব্যাপারে জনগণের কোনো ভোটের কোনো সুযোগ থাকবে না। সেখানে রাজনৈতিক দলগুলা যা বলেছে রাজনৈতিক দলগুলো তাই করবে। তাহলে জনগণের কাছে আমার প্রশ্ন করার কি দরকার? আমরা কি তাহলে জনগণের কাছে গণভোট করার কোনো প্রশ্ন করার এই প্রহসনের কি কোনো দরকার আছে? সো আমাদের তত্ত্বাবধায়ক আমাদের যে বর্তমানে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব ছিল যে রাজনৈতিক দলগুলোকে একত্রে নিয়ে আসার চেষ্টা করা। রাজনৈতিক দলগুলো যদি একমত হতে না পারে তখন সেই প্রশ্নটা গণভোটের মাধ্যমে জনগণের কাছে পাঠানো হয়। তা না করে এই আমাদের যে বর্তমান সরকার যেটা করেছে সেটা হচ্ছে রাজনৈতিক দল যে জিনিসগুলোতে একমত সেই জিনিসগুলো বলছে এটাই আপনার আমরা গণভোটে পাঠাই। আর যেই বিষয়ে বড় দলের এখানে ভেটো আছে, বড় দল আমি তো এখন ভেটো বলছি, নোট অফ ডিসেন্ট বলছি না, কারণ নোট অফ ডিসেন্টটাকে এখানে ভেটো আকারে হিসাব করা হচ্ছে। ভেটো আছে সেটা আর জনগণের কাছে পাঠানো যাবে না, বরং জনগণ যাই বলুক না কেন একটা রাজনৈতিক দল যা বলছে সেটাই হবে। যে গণভোটে হ্যাঁ ভোট দিক আর না ভোট দিক তার কোনো অর্থ এখানে আর থাকছে না। জি, জনাব সাইফুল্লাহ সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি জনাব প্রিন্সের কাছে। জনাব প্রিন্স, যে এই ৪টি বিষয়ে গণভোট হবে তাতেও অস্পষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? কি বলবেন এই বিষয়ে আপনি? একটু পরিষ্কার করে বলি, কথা তো খুবই কারেক্ট। ধরুন 4টি বিষয় তো অস্পষ্ট আছেই, এটার ব্যাখ্যা আমি করার দরকার নেই। শুধু তাই না, আমি আপনাকে ধরে নিলাম যুক্তির খাতিরে যে অস্পষ্টতা নাই। আপনি ভোট দিতে গেলেন, আপনি এর মধ্যে 2টার সাথে একমত আর 2টার সাথে একমত, তো আপনি কি ভোট করবেন বলেন তো আমাকে? আপনি এখানে আছে শুধুমাত্র হ্যাঁ এবং না, তাহলে তো আপনি এটা করতে পারবেন না।
সুতরাং এই ধরনের বহু অস্পষ্ট আছে। একটা জায়গায় বলা আছে 30টা বিষয় ওনারা আনবেন। কোন 30টা বিষয়? সুনির্দিষ্ট কিন্তু না, এখনো পর্যন্ত না। মানে সুতরাং এ ধরনের বহু অস্পষ্টতা আছে। এখন আমি একটু অন্য জায়গায় বলি। এই যে তরুণ নেতা খালেদ সাইফুল্লাহ বললেন, আমি একটা প্রশ্ন খালি যুক্তির কারণে তুলে ধরি। দেখুন ৭০ অনুচ্ছেদ বোঝার জন্য বলি। আমরা বামপন্থীরা ৭০ অনুচ্ছেদে পুরোপুরি কি বলে প্রত্যাহার চাই। আমরা মনে করি এই ধরনের অবাধ অধিকার থাকা দরকার। ধরো কমিউনিস্ট পার্টি আমরা সমাজতন্ত্র চাই, যার জন্য পুরো মৌলিক সমাজের পরিবর্তন চাই। এখন প্রশ্নটা হচ্ছে আমি চাইলে তো এখন আমি করতে পারবো না, আমার জনগণের কাছে যাবে, জনগণের কাছে স্বীকৃতি পাওয়ার পরে করব। এখন এটা ঠিকই উনি বলেছেন অনেকগুলো প্রশ্নে আমরা একমত হতে পারিনি। তো এখন এইটা তো আমি জোর জুলুম করে করতে পারবো না, যতটুকু একমত হয়েছি ততটুকু করতে হবে। আর বাকি যেটা একমত হয়নি আমি আমার নির্বাচন ইস্তেহার দেবো, জনগণের যদি আমি রায় পাই তখন এই কাজটা করব। যেমন দেখেন আমাদের তো ঘোরতর কতগুলো প্রিন্স ভাই, জায়গায় একটু কুইকলি উত্তর দিব। না প্রিন্স ভাই, শেষ করি, না জি বোঝার জন্য ভাই। বলছি, আমার কথাটা হ্যাঁ, হ্যাঁ। শেষ করি। যেমন ধরুন এইখানে অস্পষ্ট আমরা থাকতে যাচ্ছে। আমাদের ৪ মূলনীতি আমরা মনে করেছি এটা ঘোরতর দ্বিমত, যেভাবে ডিফ্যাক্টো লেখা হয়েছে এইটা এখানে আমরা একমত না। যেমন ধরুন দ্বিতীয় প্রশ্নে এইখানে উচ্চ কক্ষের কথা আমরা তো পরিষ্কার করে বলেছি আমরা উচ্চ কক্ষের পক্ষে না। আমরা বরঞ্চ আমাদের যে বর্তমান জাতীয় সংসদ সেইটাকে কিভাবে কার্যকর করা যায়, স্থানীয় সরকার কার্যকর করা যেটা করতে হবে, এবং পরে যখন যদি কখনো দেশে প্রয়োজন হয় তখন উচ্চ কক্ষ করব। তো এরকম যেমন নারী আসন আমাদের পরিষ্কার বক্তব্য, আসন বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন করতে হবে, যেভাবে তারা বলছে তার সাথে একমত না। এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে। আমার পয়েন্টটা অন্য জায়গায়, যেটা তো ধরেন আমাদের বক্তব্য, এটা আরেক দলের বক্তব্য, আমরা তো সব বিষয়ে একমত হতে পারবো না। হ্যাঁ, এই সময় যদি আমরা যেটাকে আমি গণতান্ত্রিক সংস্কারের কথা বলেছি, মৌলিক সংস্কার আমি তো বললাম যে আমাদের অফিসিয়াল পজিশন হচ্ছে ফুললি মৌলিক সংস্কার, সেটা যদি সবটা করতে পারতাম এর থেকে তো ভালো কাজ আর হতো না। কিন্তু আমরা এইখানে যতটুকু পেরেছি সেইটুকুই করার ক্ষেত্রে যদি আগাই, আর বাকিগুলো আগামী নির্বাচন, তার মধ্যে একটা নির্বাচনে হবে আমি তো মনে করি না, এটা অসম্ভব ব্যাপার, এবং বুর্জোয়া দলগুলোকে আমরা চিনি। কিন্তু জনগণের সম্মতি ছাড়া কোনো কিছু করলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ আমাদের জনগণকে গ্রহণযোগ্য করার জন্য আমাদের যুক্তি তর্ক বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন আমলে কথা বলতে পারিনি। একটা গণতান্ত্রিক পরিবেশ আসলে এই কথাগুলো নিয়ে জনগণের কাছে যাব, এবং জনগণের পক্ষে আমরা আমাদের মতো ম্যান্ডেট চাইবো, এবং জনগণ যেটা গ্রহণ করবে তাকে নিয়ে করতে হবে। একদিনে না হোক, আজকে না হোক, কাল, কাল না হয় পরশু। এইটা যাওয়া ছাড়া কিন্তু গণতন্ত্রের জন্য আর কোনো ভালো পথ নাই। জনাব এরকম সাইফুল্লাহর কাছে আমি আবার একটুখানি জানতে চাই, ছোট করে বলবেন যে এনসিপি বলছে সরকার সব দলকেই খুশি করতে চেয়েছে, আপনারা কি খুশি হয়েছেন? না, না, আমরা খুশি হইনি আপা। আমি জাস্ট ওই প্রিন্স ভাই যে কথাটা বলছিলাম আমি ওটা একটু বলি। এখানে গণতন্ত্র বলতে একটা দুর্বৃত্তায়ন চলছে। কিভাবে দুর্বৃত্তায়ন চলছে? ফর এক্সাম্পল, যদি আমি বলি গণভোটে যে যাচ্ছে সেখানে ৩০টা প্রভিশনের কথা বলা আছে, মানুষ এটা বুঝবে না। বাট এট দ্য সেম টাইম অনেকে যুক্তি দিচ্ছেন যে ইশতেহারে দিয়ে আপনি যে তারপর এটা করেন বা না করেন। আপনি জানেন, এখানে আমার যারা দর্শক আছে তারা সবাই জানেন, ইশতেহার দেয় রাজনৈতিক দল। তার মধ্যে 90% ইশতেহার তারা পরবর্তীতে পালন করেন না। ইশতেহার দেয় রাজনৈতিক দল। ইলেকশনের আগেও ইশতেহারের ১০০ পাতার ইশতেহার জনগণ জীবনে ৫ জন মানুষ এখানে পড়ে দেখে না। এবং ইশতেহারে যেই প্রমিস গুলা করা থাকে এই জিনিসগুলো আসলে জনগণকে প্রতারণা করার জন্য করা থাকে। এখন আমাদের একটা সুযোগ আসছে খুবই স্পেসিফিক প্রশ্ন নিয়ে জনগণের কাছে গণভোটে যাওয়া। এই গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে জানা আসলে পার্লামেন্টে এমপিরা তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন কিনা, যে মানুষ তাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন তাদের কি ওইখানে তাদের স্বাধীনতা বিচার বুদ্ধি বিবেচনা করে ভোট দেওয়ার সুযোগ থাকবে, নাকি তার প্রধানমন্ত্রী দলদাস হিসেবে তারা এখানে থাকবেন। প্রধানমন্ত্রীর কথা বাইরে গেলে সে আর এখানে এমপি থাকতে পারবেন না। জনগণ ভোট দিয়ে মানুষকে পার্লামেন্টে পাঠায়, এরপরে প্রধানমন্ত্রীর কথা অমান্য করলে তার এমপির পজিশনটাই ওখান থেকে চলে যায়। এরকম একটা ফান্ডামেন্টাল আমাদের একটা রিফর্ম আনার সুযোগ এসেছিল ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পরে, এবং সেই রিফর্মে সেই সুযোগটা এখন ফেলে দেওয়া হচ্ছে। আমরা আরো কেন খুশি না, আমরা কেন এটা নিয়ে হ্যাপি না সেটা বলছিলাম আর কি। এখানে গণভোটের জন্য যে ৪টা প্রশ্ন এখানে সরকার করার চেষ্টা করেছেন, আমরা ঐক্যমত্য কমিশন একটা প্রপোজাল পাঠালেন সরকারের কাছে। সরকার সেই প্রপোজালের মধ্যে ২টা থেকে একটা প্রপোজাল এখানে সিলেক্ট করবেন, সেটা করলেন না। সরকার কি করলেন, সরকারের মধ্যে ৩ জন ৪ জন ৫ জন উপদেষ্টা নিয়ে একদম ক্লোজড একটা ডোরে তারা বসে বসে ঘুটু করলেন। ঘুটু করে তারা এখন আমরা একটা সিদ্ধান্ত আমাদের সবার উপরে চাপিয়ে দিচ্ছেন। আপনি যে কোনো আইন যদি সঠিকভাবে আপনি করতে চান, অর্ডার সঠিকভাবে করতে চান, রাজনৈতিক দলগুলোর সাথে আপনার কনসালটেশন করতে হবে। সরকার এটা নিয়ে আমাদের সাথে কনসালটেশন করেন নাই। একটা দলের সাথে তারা ওইখান থেকে, আমরা এর আগে চিঠি পড়েছি, সালাউদ্দিন আহমেদ সাহেব চিঠি দিয়েছেন আসিফ নজরুল স্যারকে, যেখানে বলেছেন সাইফুল্লাহ, যে আমাদের আসিফ সময় নজরুল খুবই তাকে কম, আপনাকে একটু থামাতে হচ্ছে। আপনাদের কাছে আমি একটু ছোট করে জানতে চাই জনাব প্রিন্সের কাছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে কেন মনে করছেন, খুব ছোট করে। এটা খুবই স্বাভাবিক, কারণ দেখুন এখানে অনেকগুলো পজিটিভ কথা আসছে, সময় নেই ওদিকে যাচ্ছি না, আপনার এই প্রশ্নে আসি। আমরা
যে ব্যাপারে ঐক্যমত্য সবাই আছি দীর্ঘদিন ধরে, নির্বাচন হতে হবে একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে। কিন্তু এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। আমি যেমন এইভাবেই কথাটা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজেই বলুক না তিনি কি নিরপেক্ষ। এরপরে আসি যে উপদেষ্টা পরিষদ আছে, আপনি এখানে বিভিন্ন দল, ওনাদের খুব পেয়ারের 3টা দল, আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং এনসিপি, তারা পরস্পরের যে অভিযোগগুলো করেছে এগুলো যদি আপনারা মিলিয়ে নেন তাহলে দেখবেন উপদেষ্টা পরিষদের অধিকাংশ সম্পর্কেই হচ্ছে নানা বিতর্ক আছে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় আজকে অবশ্যই। জনসভায় আমরা বলেছি যে একটা নির্বাচনকালীন সময় এনাদেরকে বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ অবশ্যই আমরাও একটি মানুষ সুষ্ঠু এনে নির্বাচনের নির্বাচন অপেক্ষায় আছি। করতে হবে। জনাব প্রিন্স এবং জনাব সাইফুল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।